আমার ২৬ বছর কর্মজীবনের আমার যোগাযোগ হলো লেখা নিয়ে। তা আমি খাতা পেন নিয়ে খুব কমফোর্টেবল ফিল করি। বক্তৃতা দেওয়ার আবার সাধ্য নেই, সাধনও নেই, এবং আপনাদের মতন গুণী জ্ঞানী বিদ্বান সবার সামনে এরকম দাঁড়ানোটাই আমার পক্ষে ধৃষ্টতা। তার উপরে বক্তৃতা দেওয়ার দুঃসাহস আমি কিঞ্চিত মাত্র চেষ্টাও করতে চাই না। শ্রীদীপদা এবং প্রদীপদার সাথে আমার এখানেই প্রথম আলাপ। এনাদের সম্বন্ধে শুনেছি অনেক। এনবিটির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, যিনি ওদের কোর্সটাকে কন্ডাক্ট করেন, সুমিত ভট্টাচার্যের কাছে। আমার আলাপ অপূর্বর সাথে 2011 ডিসেম্বরেরই ঠিক 1 বছরের আগে পাবলিশিং কোর্স যেটা হচ্ছিল, ও সেখানে ছাত্র হিসেবে জয়েন করেছিল। যেটা খুব ভালো লাগলো, যখন আলাপ করেছিলাম তার অনেক প্রশ্ন পার্টিসিপেট করেছে, কিন্তু আজকে আমি জানতে পারলাম যে তার প্রকাশনীটা 26 বছর বয়স এবং 25 বছর সেই প্রকাশনীটা চালানো সত্ত্বেও তার মধ্যে একটা জানার তাগিদ ছিল, একটা ইচ্ছা ছিল। সেটা খুবই ভালো লাগলো, কারণ বেশিরভাগ লোকেদের আমাদের মনে হয় যে আমরা যখন এত বছর ধরে একটা কাজ করছি নিশ্চয়ই খুব ভালো করছি, আমাদেরকে কি কেউ শেখাতে পারে। অপূর্বর এই জিনিসটা খুব ভালো লেগেছিল এবং আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এই 25 বছর এই অনুষ্ঠানে, এবং আমার শুভেচ্ছা রইল আগামী আরো এরকম রজতের পরে স্বর্ণ জয়ন্তী, এবং যদি প্ল্যাটিনাম জুবিলি হয় তবে তাইছো। যেরকম তার বাবার থেকে সে বেতনটা তুলে নিয়েছিল, ঠিক সেরকম যেন তার সন্তান তার হাত থেকে তুলে নেন, এটা আমি কামনা করব। ইন্টারন্যাশনাল পাবলিশিং হাউসে কাজ করে একটাই জিনিস দেখেছি, আমি যদি তফাৎ দেখতে পারি, যেটা ত্রিদীপদা বললেন, যে প্রোডাকশনটা কোনো মতেই কোনো লেখক বা লেখিকা বা প্রকাশনা কোনোভাবে কম নয়। কোথাও বোধহয় আমরা বাধা পড়ে যাই আমাদের এক্সপোজারে। আমি যে রান্নাটা খাইনি কোনোদিন, আমি রোজ ডাল ভাত খেয়ে অভ্যস্ত, আমাকে যদি বিরিয়ানি পরিবেশন করতে বলা হয় আমি কি পারবো? ঠিক সেরকম ভাবে আমি যদি সেরকম বই নাড়াঘাটা না করে থাকি, সেরকম বই না পড়ে থাকি, আমার পক্ষে সেরকম বই পাবলিশ করা একটু মুশকিল হয়ে দাঁড়ায়। এবং তাও আমি বলবো যে এটা দুঃসাধ্য কিছু নয়, কারণ আমাদের মধ্যে যে কেউ সেই ক্ষমতাটা রাখে যে আমরা দেখে একটু খোঁজ খবর নিই, একটু চোখ খুলি, এবং আজকে ইন্টারনেটের জগতে আপনি যাবতীয় যে কোনো প্রশ্ন গুগল সার্চ করে করতে পারেন। প্রশ্নের যদি উত্তর সঠিক না পান, তাহলে কার কাছে গেলে সেই উত্তরটি পেতে পারেন সেটুকু আপনি জানতে পারেন। এবং এই সূত্রে আমরা আমাদের কর্মজীবনে প্রচুর, আমাকে যখন ন্যাশনাল আর্কাইভসে গিয়ে খোঁজ নিতে হচ্ছে, বা আমি আর্ট গ্যালারি থেকে ছবি নিতে চাই, আমি কারোকে চিনতাম না, শুধু আমি নেটে গিয়ে খোঁজ নিয়ে কি পদ্ধতিটা জেনে নিয়ে আমাকে অথরাইজেশন লেটার লিখে দিতে হতো আমার এডিটরসদের, এবং তারা সেখানে গিয়ে সেগুলো সব সংগ্রহ করে আনতো। ঠিক এরকম করে কোনো তথ্য কোনো কিছু চাইলে, এমনকি আমি হিন্দুতে চিঠি লিখে বলেছি আমি আপনার ফ্রন্টলাইন ম্যাগাজিন থেকে চাই, আমি আউটলুক থেকে নিতে চাই, ওরা ফিচার্স করতো, সেই ফিচার্স গুলোকে আমি গল্প হিসেবে বাচ্চাদের বইতে ইউজ করতে চাইতাম। ওরা বললো আমাদেরকে ক্রেডিট লাইন দিন। আপনি যদি একটু নতুন ধরনের কিছু চিন্তা করতে চান, করতে পারেন, আর একটু চেষ্টা হন, একটু সক্রিয় হন, তাহলে আমার মনে হয় নিশ্চয়ই পারবেন, না পারার কিছু নেই। তবে আরেকটা দিক বলবো, আপনারা যেটা কথা বলছেন যে বইটাকে আরো সুন্দর করে তোলা, আমার মনে হয় একটা বই যদি কেউ পাঠকের হাতে তুলে দিই আমরা, বা পাঠককে যদি বাধ্য করি তুলে ধরতে বইটাকে, আমি একটা এখানে এক্সাম্পল দিতে চাইবো যে ধরুন আমরা যখন কোনো একটা মানুষকে পছন্দ করি বা ভালো লাগে বা ভালোবাসি, তার কি শুধু চেহারা বা বসন দেখে পছন্দ করি? তার বাইরেও আমরা কিছু আশা অপেক্ষা রাখি। ঠিক বইয়েরও তাই, তার কভার আছে, তার গল্পটা আছে, তার ব্লগ আছে, এই সব নিয়ে আমি যখন একটা কোনো বই পড়ি, হয় আমি তার খুব ভালো রিভিউ পড়েছি, বা আমার কোনো বন্ধু বা বান্ধবী বলেছে যে ওই বইটা পড়েছো কি, খুব ভালো, বা আমি কোনো একটা বই মেলাতে বা কোনো বুকশপে গিয়ে হঠাৎ, বা আমি এখন আমি একাধিকবার আমাকে বাইরে ট্রাভেল করতে হয়, দিল্লির বাইরে, এবং প্রতিটাই এয়ারপোর্টে গিয়ে হাতে সময় থাকে, তখন আমি সেখানে গিয়ে আমি বই পাল্টাই।
নিউ অ্যারাইভেলস দেখি বা কিছু, এবং নিউ অ্যারাইভেলস যদি সম্বন্ধে আমি শুনে না থাকি, আমি কিন্তু কভারটা দেখি, ব্লগটা পড়ি যেটা বইয়ের পেছনে লেখা থাকে, এবং যেগুলো রিভিউ দেওয়া থাকে সেগুলো পড়ি। সেগুলো পড়ে কিছু পাতা উল্টে পাল্টে নিই, তাহলে কিন্তু অনেকটা আমি আঁচ করতে পারি বইটা কেন। এইটা যে বই পড়ে সে পারে। কিন্তু আপনার যদি নতুন পাঠক চান, যেটা ইয়াং, এখানে আমি খুব একটা ইয়াং কাউকে দেখছি না, কিছু মনে করবেন না, সবই মানে আমি বলবো 30 ঊর্ধ্বে, কয়েকজনই হয়তো 25-এর নিচে আছে। কিন্তু আমরা কি তাহলে তাদেরকে হারাচ্ছি? এবং তাদেরকে যদি আমরা না আনতে পারি পাঠক হিসেবে, তাহলে সেইখানে একটা ফাঁক রয়ে যাচ্ছে আমাদের। আর আপনারা যেটা মার্কেটিং এর কথা বলেন, আমার খুব ভালো লাগলো যে ত্রিদীপদা যে কথাটা বললেন যে ইন্টারনেটকে ইউজ করে আপনি টুইটার, ফেসবুক, আপনারা যারা ফেসবুক ইউজ করেন প্রায় দেখবেন কেউ একটা লিখে হঠাৎ লিখে পাঠালো, এই বইটা পড়েছো কি, এবং তারপরে তার উপরে কথোপকথন চলে, না পড়িনি তবে এই অথরের ওই বইটা পড়েছি, কিন্তু এই অথর কি, এই বই প্রথম আমি পড়বো তাকে, তার কিরকম ধরনের বই, এবং ওই ফেসবুকে তার আদান প্রদান হয়ে গেল যে কি নিয়ে, এবং তারপরে আমরা কিন্তু খোঁজে রাখি যে যেই পাবো বইটা তখন আমি কিনবো। ঠিক এরকম করে আমি একটি ছোট্ট একটি মেয়ে, 15 বছরের মেয়ে আমাকে বললো যে আন্টি আপনি কি কখন কন ইগালডেন পড়েছেন? আমি পড়িনি তখন। আমি বললাম না, কিরকম লেখে? বললো হিস্টোরিক্যাল, রোমান এম্পায়ারটা নিয়ে লিখেছেন, বাট উনি হিস্টোরিক্যাল লিখেছেন আবার জুলিয়াস সিজার, 4টে ভলিউমে এম্পায়ার সিরিজ বলে। তখন আমি বললাম যে তোমার কিরকম লেগেছে, আমাকে রেকমেন্ড কেন করছো? বললো এক শব্দে আনপুট ডাউনেবল। আমি ভাবলাম একটি 15 বছরের মেয়ে, কতই বা জানে, কি বা বোঝে, তার যা ভালো লেগেছে আমার কি ভালো লাগতে পারে? ওর কাছে একটি ভলিউম, প্রথম ভলিউমটা ছিল, আমাকে পড়তে দেয়। আমি বলি আচ্ছা আমি ফেরত যাচ্ছি, আমি ট্রেনে পড়বো। আপনি বিশ্বাস করবেন আমি কেরালা থেকে দিল্লি আসছিলাম, আমি 600 সামথিং পাতার বই আমি এক নাগাড়ে পড়ে গেছি। ওই ছোট্ট শিশুটি আমাকে বলেছিল পড়ে দেখবেন, এবং তারপরে আমি শুধু পড়িনি বইটা, আমি তার পরবর্তী 3টে আরো পড়েছি, এবং যার সাথেই দেখা হয় বলি ওটা কিন্তু পড়বে, হিস্টোরিক্যাল কনটেক্সটে লেখা। কিন্তু এই যে এই ব্যাপারটা আমাদের, তা আমার মনে হয় শুধু একটা মানে মেলার বা টুইটার বা ফেসবুক কোনো একভাবে নয়, একটা কাইন্ড অফ রিভলিউশন, যেখানে আপনি বারবার একাধিক ভাবে একটি পাঠককে বা একটি পোটেনশিয়াল পাঠককে আপনি ইউ উইল বম্বার্ড হিম উইথ দ্য নিউজ অ্যান্ড দ্য আইডিয়া যে দের ইজ সামথিং দেয়ার আউট ফর ইউ, এবং তখন সে বাধ্য হবে যে হ্যাঁ ঠিক আছে। তো আপনি যদি আপনাদের যদি এরকম রিভিউ হয়, একটা দিল্লিতে আমরা মানে বন্ধুর লেভেলে করতাম, যে যে বইটা পড়েছি ভালো লেগেছে আমি আমার বাড়িতে আমার বন্ধুদেরকে ডেকে ওটার সম্বন্ধে বলবো, এবং ওটা আমি আমার দলে ওটাকে পাস করব, এবং প্রতিবারই কেউ না কেউ করবে ওটা। এবং তারপরে আমাদের দেখা গেলো যে আমরা তাতে অনেক নতুন অথরদের পড়তে আরম্ভ করলাম, এবং তারপর যদি পড়ে ভালো না লাগলো সেটা নিয়ে আমরা আলোচনাও করতাম। তাই এটাতে আমাদের মানে আমাদের সবারই মনে হলো যে উই ওয়ার গেইনার্স, কারণ আমরা আমাদের যেটা বদ্ধমূল কতগুলো ধারণা ছিল যে এটা আমার ভালো লাগে, এই ভালো লেখে, আমরা তার থেকে বেরোলাম। তো আমার মনে হয় যে এই ধরনের যেটা আমার এরকম একটা আমরা কখনো এরকম দেখি না, যেটা আগে আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসে থাকতে দেখতাম যে বুক লঞ্চেস মানে কেউ একটা বইটা পড়তো। আমি গিরিশ কর্নাডের অ্যাসিড রেইন বলে একটা বই রিলিজ হয়েছিল ব্রিটিশ কাউন্সিলের সাথে, তখন আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসে কাজ করি। আমরা বোধহয় ভেবেছিলাম যে কত আর নেব, বোধহয় 100 বই নিয়ে যাওয়া হয়েছিল, আর ওখানে হয়তো যারা গেস্ট লিস্টে 250-300 ছিল, সেই হিসেবে হলো 150 বই যদি বিক্রি হয় অনেক। সবাই বললো ব্রিটিশ কাউন্সিলের লঞ্চ হচ্ছে, লোকেরা আসছে, বইয়ের জন্য নয়, গিরিশ কর্নারের জন্য নয়, ককটেল আছে তো সেই জন্য। বিশ্বাস করবেন ওখানে 3 ধরনের জায়গা ছিল না, কারণ গিরিশ কর্নার ওখান থেকে আধ ঘন্টার একটা পিস পড়ে শুনিয়েছিলেন, আর আমরা এক কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছিলাম, এবং আমাদের 150টি কপি বিক্রি হতে বোধহয় আমাদের মানে 150 মিনিটও লাগেনি। আমাদেরকে অফিসে ছুটে পাঠানো হলো আরো স্টক নিয়ে আসা হোক, কারণ ওই হ্যাঁ তার মধ্যে গল্পটা সুন্দর ছিল, লেখনী খুব ভালো, কিন্তু গিরিশ কর্নার যখন ওটা পড়ে শুনিয়েছিল, আর উনি ঠিক এমন একটি জায়গা পড়ে শোনালেন যে আমরা সবাই তখন আরো জানতে চাই। উনি সবাইকে আমাদের বাধ্য করলেন, এবং অক্সফোর্ডের বোধহয় যারা আমরা বই ভালোবাসতাম তারা সবাই একটা করে কিনেছিলাম, এবং ওখানকার যারা ছিল তারা কিনেছে, নয়তো অর্ডার প্লেস করে গেছে। এই ধরনের জিনিসগুলো এখন ক্রমশ দেখা যায় না,
হয়। এখন বাংলা বই আরো বেড়েছে, এখন বিভিন্ন মলে নতুন বাংলা বইয়ের লঞ্চ হচ্ছে এখন। এই ধর মানে আপনাকে সেখানে লঞ্চ হচ্ছে মানে যেটা আপনি বলছেন ওটাই, এবং যেটা আরো হচ্ছে তার সঙ্গে গান টান, হ্যাঁ সবকিছু মিলিয়ে। বা আপনি মানে আরেকটা একটা মানে ডলিং কিন্ডার্সের নাম শুনেছেন নিশ্চয়ই। ডলিং কিন্ডার্স একটা করতো ফ্যামিলি সার্কেল বলে, এবং ওরা যেভাবে করেছিল ওটা অসম্ভব ভালো মানে বই বিক্রি হতো তখন। ওনারা ওদের মানে ইট ওয়াজ আ মানে মার্কেটিং টুল এন্ড আ প্রিন্সিপাল যে হাউসওয়াইফদেরকে ওরা এমপ্লয় করতো, বা ইয়াং অ্যাডাল্টসদের, কলেজ যাদের কাছে সময় আছে তাদেরকে ওরা ওদের কিছু বই দিয়ে দিল, রেঞ্জ দিয়ে দিল বইয়ের, বললো এইগুলো থেকে তুমি তোমার মতন করে বই চুজ করো। সেই বইগুলো চুজ করে তখন তারা তাদের বাড়িতে তাদের যারা বন্ধু বান্ধব, বন্ধু স্থানীয় বা চেনা জানা যারা বই পড়তে ভালোবাসে বা কিনতে পারে তাদেরকে ডেকে সেই নিয়ে একটা আলোচনা হলো, ইয়ে হলো। এবং সবাই মানে আমি তখন অক্সফোর্ডে কাজ করি, এটা পিয়ারসনের আন্ডারে ডলিং কিন্ডার্সে ছিল। এবং সত্যি কথা বলতে কি আমরা অক্সফোর্ডে থেকে ওইটা নিয়ে আমরা খুব হাসাহাসি করেছিলাম, কারণ অক্সফোর্ড খুব ট্রেডিশনাল। আমরা বুক রিডিং সার্কেল জানতাম, আমরা লঞ্চিং জানতাম, আমরা রিডিং হওয়া হতো বা সাইনিং হতো, কিন্তু এই ধরনের একটা জিনিস আমাদের নেহাতি মনে হচ্ছিল এটা ছেলে খেলা, বই হেন জিনিস হাউসওয়াইফরা কি বিক্রি করবে। কিন্তু ইট ওয়াজ ভেরি সাকসেসফুল। ওটা বন্ধ করে দেওয়া হলো ফর দেয়ার ইন্টারনাল রিজনস, বাট এটা মানে ভীষণ একটা পাওয়ারফুল টুল হয়ে দাঁড়িয়েছিল। তো আমার মনে হয় আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আর সত্যি কথা বলতে কি বই প্রিন্টেড মিডিয়ামটা আপনারা ফাইট করছেন ফর স্পেস, আপনারা প্লে স্টেশনের সাথে ফাইট করছেন, ভিডিও গেমসের সাথে করছেন, টিভি, এত কিছু আছে আজকের লোকেদের, টিভি সিরিয়ালস, হোম অপেরা, সোপ অপেরা, হ্যানা তেনা ইত্যাদি। তার মধ্যে যদি বইকে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে আপনাদেরকে ভীষণ এগ্রেসিভলি ওটাকে মানে মার্কেট করতে হলে, শুধু মার্কেটিং যেটা ক্লাসিক্যাল টার্মসে মার্কেটিং আমার মনে হয় সেরকম নয়, এবং ডিজাইন, লেআউট কি করে আপনি মানে আকর্ষিত করতে পারেন রিডারকে, সেই সবগুলো ভাবতে হবে। যেরকম অন্যান্য কিছুতে আমরা মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রিটা দেখে আমরা সবাই মানে আকৃষ্ট হই, আমার মনে হয় বইয়ের জগতে সেখানে যদি একটা বইয়ের সাথে অন্য কিছু প্যাকেজ করা যায় বা বিভিন্ন ভাবে, যেটা এনবিটিতে আমি বারবার বলছি যে আপনারা বিভিন্ন একটা ভলিউম নিলে আপনি এটা পাবেন, 3টে ভলিউমকে ক্লাব করুন, আপনি গিফট আইটেম হিসেবে যদি করেন, গিফট ভাউচার হিসেবে করেন, এই ধরনের টাই আপস গুলো যদি করেন, তাহলে হয়তো মানে আমরা যারা বই ভালোবাসি তাদের মনে হবে যে কোথাও আমরা সার্থক। এর বেশি আমার বলার বোধহয় কিছু নেই, এখানে শেষ করছি।